প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের 11তম লেকচার আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় দুইটি টপিকস আছে, একটা এন্ট্রপি আর একটা হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ বা হিমায়ক যন্ত্র যেটা বলা হয়। আমরা রেফ্রিজারেটর সম্পর্কে একটু যদি আলোচনা করি, আমরা রেফ্রিজারেটর বা হিমায়ক যন্ত্র জানি, অনেকেই দেখেছি। তাহলে রেফ্রিজারেটর বা হিমায়ক যন্ত্র কি? যে যন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্যকে নিম্ন তাপমাত্রায় বা কম তাপমাত্রায় সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ নিম্ন তাপমাত্রায় যেটা সৃষ্টি করতে পারে সেটাই হলো হিমায়ক যন্ত্র বা রেফ্রিজারেটর। এখান থেকে আমরা কি করি? এটা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করি। খাদ্যদ্রব্য পচনের হাত থেকে রক্ষার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। বিভিন্ন ঔষধ সংরক্ষণ করার ক্ষেত্রে যেটাকে কম তাপমাত্রায় রাখা হয়। বিভিন্ন টিকা বা ভ্যাকসিন এগুলোকে নিম্ন তাপমাত্রায় রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়। আমরা একটু দেখি রেফ্রিজারেটরটা কীরকমের, গঠনটা একটু অঙ্কন করি। অঙ্কন করলে একটা আগে বক্স করলাম, এখানে এর একটা নল চলে আসলো এইদিকে, আসার পর এই নলটার সাথে এর সংযোগ দিলাম, এখান থেকে আসলো এখানে, এই নলটাকে আমি এইভাবে সংযুক্ত করলাম, তারপরে আর একটা নল দিলাম, এখান থেকে এই নলটা এদিকে সংযুক্ত হয়ে এইভাবে উঠে গেল এদিক দিয়ে। কতগুলো নল থাকে, আমি যদি এটা নলটা দেওয়ার অঙ্কন করার চেষ্টা করি, এরকম ভাবে দিলাম। হ্যাঁ, এগুলোকে আমরা বলে থাকি বাষ্পীভবন কুণ্ডলী। বাষ্পীয় ভবন কুণ্ডলী। বাষ্পীভবন কুণ্ডলী। আর এটাকে আমরা বলবো একটা প্রকোষ্ঠ বা শীতলীকরণ প্রকোষ্ঠ। করণ প্রকোষ্ঠ, এটা একটা কম প্রেসার যে চাপ প্রয়োগ করতে পারে, প্রেসার। এই নলগুলোকে আমরা বলি শীতলীকরণ নল। করণ নল। আচ্ছা, এটা হলো ঘনীভবন নল। এগুলোকে আমরা বলি ঘনীভবন নল। ঘনীভবন নল। একটু প্রথমেই বিবরণটা দিই। হ্যাঁ, এটা একটা ফ্রিজের এমন একটি গঠন চিত্র অঙ্কন করা হলো। এইখানে কিছু তার কাটা বা জালি কাটা দেওয়া থাকে, যার উপর কিছু নল অবস্থান করে। এই নলগুলোকে বলা হয় শীতলীকরণ নল, কারণ এটা শীতল করে। এই যন্ত্রটা, এখানে একটা যন্ত্র বসানো থাকে যেটাকে কম্প্রেসার বলা হয়, অর্থাৎ চাপ প্রয়োগ করা হয়। দেখা যায় অনেক কিছুকে চাপ প্রয়োগ করে তরল পরিণত করে দেওয়া যায়। কারণ যেমন গ্যাস মেজগুলোতে আমরা লক্ষ্য করি
যে তরল পদার্থ একটা থাকে, কিন্তু আসলে যদি ওটাকে একটু ছাড়ে দেওয়া হয় তরল থাকে না, বাষ্প আকারে উড়ে চলে যায়। কেন? বাষ্পটাকে চাপ প্রয়োগ করে, অর্থাৎ গ্যাসীয় পদার্থটাকে চাপ প্রয়োগ করে সেটাকে তরল বানানো হয় যে যন্ত্রের সাথে, সেটা হলো একটা কম্প্রেসার। একটা নির্দিষ্ট তাপমাত্রা চাপে সে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়ে যায়, এরকম দেওয়া হয়। তাহলে এইখানে চাপ প্রয়োগ করে যদি ওই এক তরল বানানো যায়, কোনটাকে তরল বানাবো? এখানে এক ধরনের পদার্থ ব্যবহার করা হয় যেটার নাম হলো ডাইফ্লোরোমিথেন, অথবা হিমায়ক পদার্থ, যেগুলোর নাম হলো হিমায়ক পদার্থ। কোনগুলো হিমায়ক পদার্থ? যেমন অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, বা সি ডাইফ্লোরোমিথেন, CCl2F2, এটাকে ডাইফ্লোরোমিথেনও বলা হয়। এটাকে সাধারণত হিমায়ক যন্ত্র বলা হয়। ডাইফ্লোরোমিথেন মূলত এটা কি CH4 এই মিথেন থেকে প্রতিস্থাপন করে, চারটা হাইড্রোজেনকে দুইটা ক্লোরিন এবং দুইটা ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপন করে ডাইফ্লোরোমিথেন বানানো হয়েছে, যেটাকে বলা হয় হিমায়ক যন্ত্র, বা এর আরেকটা নাম আছে যেটার নাম হলো ফ্রেয়ন। এই ফ্রেয়ন বানানো, এই ফ্রেয়নটাকে নিয়ে যদি চাপ প্রয়োগ করে তরল করা হয়, এই তরলটা যদি এই ভিতর দিয়ে পাঠানো হয়, তরল এই তরলটা যদি এর ভিতর দিয়ে পাঠানো হয়, তাহলে এখানে আসবে। এখানে কি হয়, শীতলীকরণ প্রকোষ্ঠে খাদ্যদ্রব্যগুলো এখানে অবস্থান করতেছি, আমরা খাদ্যদ্রব্যগুলো এখানে রাখি শীতলীকরণ প্রকোষ্ঠে। এখান থেকে এটাকে এখানে বাষ্পীভূত হয়। কিভাবে বাষ্পীভূত হয়? এই তরলটা বাষ্পীভূত হয়ে কিছু তাপ নিয়ে এই দিক দিয়ে চলে আসে, আবার এই দিক দিয়ে বাষ্প আকারে আসে, এটা হলো বাষ্প। প্রক্রিয়াটা সম্পূর্ণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এটুকু একটু আমি ব্যাখ্যা করি। ব্যাখ্যা করতে গেলে আমাদের আগে বাষ্পায়ন জিনিসটা কি সেটা জানা দরকার, আর স্ফুটনটা কি, আর বাষ্পায়ন কি। বাষ্পায়ন, এই দুটো জিনিস সম্পর্কে একটু ব্যাখ্যা জানা দরকার। স্ফুটন হলো কি, কোনো একটি তরল পদার্থকে যদি আমরা তাপ দিতে শুরু করি, তাহলে তরলটা কি করতে গরম হয়, গরম হয়ে পানি অণুগুলা বা কণাগুলো ছোটাছুটি করতে করতে একসময় কি ফুটতে থাকে, ফুটতে ফুটতে একসময় সেখান থেকে ফুটে, এই যে ফুটলো সেটা হলো স্ফুটন, আর ফুটে যে বাষ্পটা চলে যায় সেটা হলো বাষ্প। এখন বাষ্পায়ন জিনিসটা কি? বাষ্পায়ন জিনিসটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ যদি বাষ্পীভূত হয়ে যায়, অর্থাৎ পানিটাকে তোমার ফুটানোর দরকার নেই, এমনি যদি বাষ্পীভূত হয়, তাহলে সেটাকে বাষ্পায়ন বলা হয়। যেমন আমরা দেখি কোনো খালে বিলে বা কোনো একটু জায়গায় সামান্য একটু পানি আছে, প্রখর রৌদ্র পড়তেছে, দেখা গেল যে কিছুক্ষণ পর বা 2-4 ঘন্টা পর ওই পানিটা আপন থেকে আর থাকে না, অর্থাৎ ওটা বাষ্পীভূত উড়ে যায়, কিন্তু ওখানে পানি ফুটানো হচ্ছে না, তারপরেও কিন্তু ওখানে বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে। কিভাবে? এই বাষ্পায়ন প্রক্রিয়ায়। বাষ্পায়ন প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো তরলের উপরিতল থেকে বাষ্পীভূত হবে এবং কক্ষ তাপমাত্রায়, যে স্বাভাবিক তাপমাত্রা আছে ওই তাপমাত্রায় বাষ্পীভূত হয়ে যাবে, এটাই হলো বাষ্পায়ন। অর্থাৎ এখানে স্ফুটনের বা পানিটা ফুটানোর কোনো দরকার হয় না। আমরা আরেকটা উদাহরণ হিসাবে ব্যাখ্যা করতে পারি। আমরা জানি যে কলসিতে যে পানি থাকে এই পানিটা বেশি ঠান্ডা হয়, কারণটা কি? কলসিতে পানি থাকলে, মাটির কলসিতে পানি থাকলে এটা বেশি ঠান্ডা হয়, কিন্তু স্টিল বা অন্য কিছু পানিতে থাকলে পানিটা অত ঠান্ডা থাকে না, গরম হয়ে যায়। কিন্তু মাটির কলসিতে পানি বেশি ঠান্ডা হয়, কারণটা কি? এই মাটির কলসির চতুর্দিকে যে আবরণ অংশটা থাকে, এইটা এই চতুর্দিকে মাটি দিয়ে থাকে, দেখবি যে কলসিতে মনে হয় বাইরের পার্শ্বটা একটা ভিজা ভিজা অবস্থায় থাকে, কিন্তু পানি গড়ায় পড়ে না, কিন্তু ভিজা ভিজা হয়। কেন? মাটির কণাগুলোর মধ্যে কিন্তু ফাঁকা থাকে, ছিদ্র থাকে, এই ছিদ্রের দিকে পানিটা শেষের দিকে চলে আসে। এই পানিটা হয় কি, তাহলে ওই দিনের স্বাভাবিক তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় বাষ্পীভূত হতে চায়। কোন প্রক্রিয়ায়? এই বাষ্পায়ন প্রক্রিয়ায় স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পীভূত হতে চাই। তাহলে বাষ্পীভূত হতে গেলে ওর আরো কিছু তাপ দরকার যখন লাগে, তখন পানির ভিতর থেকে ওই তাপটা শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে ও কিন্তু বাষ্পীভূত হয়ে চলে যায়। যেহেতু কলসির ভিতর থেকে কিছু তাপ নেয়, বাষ্পীভূত হয়ে চলে যায়, তাহলে এইখানকার পানির তাপমাত্রাটা একটু কম থাকে, অর্থাৎ পানিটা ঠান্ডা থাকে। কিন্তু মাটির ছাড়া যদি স্টিল বা অ্যালুমিনিয়াম এরকম জাতীয় কোনো পাত্র হয়, তাহলে ওখানে কিন্তু ওই ঘটনাটা, বাষ্পায়নটা ঘটতে পারে না, ফলে ওইখানকার পানিটা গরম হয়ে যায়, সহজেই তাড়াতাড়ি গরম হয়ে যায়।
কিন্তু মাটির কলসিতে সাধারণত পানি ঠান্ডায় থাকে। ঠিক এখানে ওই ঘটনাটাই ঘটে, এই বাষ্পায়ন প্রক্রিয়া এরকম ঘটে। কেমন ভাবে? যে এখানে কম্প্রেসারের সাহায্যে এই ফ্রেয়নটাকে তরল আকারে রাখা হয়। যখন চাপ প্রয়োগ করা হয় তখন এই তরলটা এই দিক থেকে যেতে শুরু করে চলে আসলো এখানে। এটা হলো বাষ্পীভবন কুণ্ডলী। তাহলে এইখানে এই ফ্রেয়নটা বাষ্পীভূত হতে চাই, কারণ ফ্রেয়ন স্বাভাবিক তাপমাত্রায় বাষ্প হতে পারে, কক্ষ তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা ওটা বাষ্পীভূত হয়ে যায়। তাহলে এই তরলটা যখন হয় তখন এই বাষ্পীভূত হতে চাই, যখন বাষ্পীভূত হবে তখন বাষ্পীভূত হওয়ার সময় আরও যদি কিছু তাপ লাগে তাহলে এই ফ্রিজের ভিতরে আমরা যে বস্তুগুলো ঢুকাই দিলাম সেখান থেকে কিছু তাপ ও শোষণ করে নিল। তাহলে এই তরলটা কি হলো, তখন কিছু তাপ শোষণ করে নিয়ে শাসন করে নিয়ে ও বাষ্পীভূত হলো। এই বাষ্পীভূত হয়ে এই বাষ্পটা তখন এই দিক দিয়ে আসতে শুরু করে। যখন বাষ্পটা আস্তে আস্তে চলে আসলো এখানে, তখন এখানে আসার পর আবার চাপ প্রয়োগ করে এটাকে তরল বানানো হয়। তরল বানানো কি হয়, তখন ওই যে বেশি তাপ নিয়ে বাষ্পটা আসলো, অতিরিক্ত তাপটা ছাড়ে দিল, তাহলে আবার এখানে তরল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হওয়ার পর আবার তরলটা আসলো, এখানে আসার পর আবার বাষ্পীভূত হতে যাবে। যখন বাষ্পীভূত হতে যাবে তখন আবার এখান থেকে খাদ্যদ্রব্য থেকে আবার কিছু তাপ শোষণ করে নেবে, বাষ্পায়ন প্রক্রিয়ায় বাষ্পীভূত হবে। আবার এই প্রক্রিয়াটা এরকমভাবে চলতেই থাকে। আর ওইখান থেকে খাদ্যদ্রব্য থেকে তাপটা বের করে আনে, বাইরের দিকে পরিবেশে ছাড়ে দেয়। ফ্রিজের পিছনের দিকে ছেড়ে দেওয়ার মতো একটা ব্যবস্থা আছে, তাপটা ছাড়ে দেয়। এইভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকে। এই প্রক্রিয়া সাধারণত একটি ফ্রিজ কাজ করে। এখানে একটা বিষয় হলো যে থার্মিস্টর নামক একটি যন্ত্র আছে। থার্মিস্টর থার্মিস্টরটা হলো কি, স্বয়ংক্রিয়ভাবে সুইচ অন অফের কাজ করতে পারে, সেটা হলো থার্মিস্টর। এখানের মধ্যে এমন একটা তাপমাত্রা সেটিং করে দেওয়া থাকে যে হয়তো 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে সবসময় ফ্রিজে, একটা ব্যবস্থা করে দেওয়া আছে। অথবা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত বা 5 ডিগ্রি পর্যন্ত থাকবে। তো এখানে এমনভাবে হয় যে মেশিনটা হয়তো এখানে যন্ত্রটা থাকে নিচের দিকে, এটা স্টার্ট হয়ে গেল, স্টার্ট হয়ে মেশিনটা চলতেছে, আর এখান থেকে তাপটা বের করে বাইরের দিকে দিয়ে দিচ্ছে। এরকম করতে 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 যখন দেখা হলো 0 ডিগ্রিতে চলে আসলো, তখন হুট করে বন্ধ হয়ে গেল। ফ্রিজে কিন্তু একটা শব্দ হয়, আর শব্দ করে না। আবার থাকতে 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 আধা ঘন্টা 1 ঘন্টার পর যখন ওর তাপমাত্রা বাড়তে 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 20 ডিগ্রিতে হয়তো চলে গেল, তখন আবার হুট করে একটা শব্দ করে আবার শব্দ করতে শুরু করলো, অর্থাৎ চলতে শুরু করলো, মানে আবার সংযোগ হয়ে গেল। আবার চলতে 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 20 ডিগ্রির মধ্যে আবার তাপমাত্রা যখন এটা অন হয়ে গেল, তখন এখানকার তাপমাত্রা বের করতে করতে আবার যখন শূন্যের কাছে চলে আসলো, আবার বন্ধ হয়ে গেল। মানে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে অন অফ হতে পারে স্বয়ংক্রিয়ভাবে। এটা হলো একটা থার্মিস্টর, যা অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। আমরা তাহলে এখানে বলতে পারি বিষয়গুলো ঠিক হলো এরকম, যে এই যে কাজ করে তাহলে কিভাবে আমরা কার্নোট ইঞ্জিনের দক্ষতাটা পড়লাম। কার্নোট ইঞ্জিনের দক্ষতা কি পড়ছিলাম আমরা? কার্নোট ইঞ্জিনের দক্ষতায় পড়ছিলাম যে দক্ষতা, কার্নোট ইঞ্জিনের দক্ষতাটা আমরা পড়ছিলাম ইটা সমান হলো কিউ ভাগ ডাব্লিউ, নো, ডাব্লিউ ভাগ কিউ। কিউ1 যে পরিমাণ তাপ দেবো আর যে পরিমাণ কাজ পাবো, যে পরিমাণ লব্ধ কার্যকর শক্তি আর মোট প্রদত্ত শক্তির অনুপাত হলো কর্মদক্ষতা। কিন্তু ফ্রিজের ক্ষেত্রে হয় কি, কার্নোট চক্রের ক্ষেত্রে ছিল দক্ষতার রাশিমালায় ছিল ও উচ্চ তাপ থেকে তাপ নেবে, কিন্তু ফ্রিজ কিন্তু একটু আলাদা। বাইরের পরিবেশের তাপমাত্রা বেশি, কিন্তু ফ্রিজের ভিতরে তাপমাত্রাটা হলো কম, ওখান থেকে ও তাপটা নিচ্ছে। তাহলে এবার কার্নো বেশি তাপ থেকে তাপ নিচ্ছিল, আর কার্নো ফ্রিজ কম তাপমাত্রার বস্তু থেকে তাপ নিয়ে বেশি তাপমাত্রায় ছাড়ে দেয়। অর্থাৎ তাহলে কার্নোর দক্ষতার চেয়ে এই ফ্রিজের কাজ করার ক্ষমতাটা উল্টা। তাহলে এর যে কাজ করার ক্ষমতা, এটাকে কার্যক্ষমতা, এটাকে সাধারণত বলা হয় কৃতিত্বের গুণাঙ্ক। অর্থাৎ কি পরিমাণ কাজ ও করতে পারতেছে, এটাকে আমরা বলি সাধারণত কৃতিত্বের গুণাঙ্ক বা সহগ। এই কৃতিত্বের গুণাঙ্ক বা সহগকে কে দ্বারা প্রকাশ করা হয়? কেটা হলো তাহলে তার উল্টা, অর্থাৎ তাহলে তাপ আর নিচে হবে কাজ। কোন পরিমাণ কোনখান থেকে তাপ নিচ্ছে? কম তাপ থেকে। ওখানে কম তাপ, বেশি তাপ ছিল, উচ্চ তাপ ছিল কিউ1, আর নিম্ন তাপ ছিল কি কিউ2। এটা ছিল কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে। আর এখানে করতেছে কি, কম তাপমাত্রা থেকে তাপ নিচ্ছে আর বেশি তাপমাত্রায় তাপ ছাড়তেছে, তাহলে কিউ2 থেকে ডাব্লিউ। তাহলে বাইরের তাপমাত্রা যদি হয় কিউ1 আর ভিতরে তাপমাত্রা হলো তাহলে কি কিউ2।
তাহলে এখান থেকে ওইখানে তাপ বর্জন করতেছে, অর্থাৎ কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় তাপ বর্জন করতেছে। আর আমরা কাজ বললে তো আমরা বলি কি দুই তাপমাত্রা পার্থক্য, তাহলে Q1 মাইনাস Q2। তাহলে আমরা এখানে লিখতে পারি Q2 ভাগ Q1 মাইনাস Q2। এখান থেকে লিখতে পারি Q2 ভাগ Q1 মাইনাস হলো 1 কৃতিত্বের গুণাঙ্ক। আমরা কিন্তু জানি যে আমরা জানি, আচ্ছা এটাকে এভাবেও করতে পারতাম, আবার এভাবেও করতে পারি, আমরা উভয় দিকে যদি Q2 দ্বারা ভাগ করি তাহলে আমরা সহজভাবে পাই যাব। এভাবেও করতে পারি, Q2 দ্বারা ভাগ করলে উপরে 1 থাকলো, নিচে হলো কি Q1 ভাগ Q2 মাইনাস হলো একে ভাগ করলে 1 থাকলো, তাহলে কি সমান আমরা এটা পাইলাম। আবার আমরা জানি যে পরম তাপমাত্রার ক্ষেত্রে তাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। তাপ এবং তাপমাত্রা যদি পরস্পরের সমানুপাতিক হয়, তাপ এবং তাপমাত্রা, তাহলে আমরা লিখতে পারি Q1 ভাগ T1 সমান Q2 ভাগ T2। এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে Q1 ভাগ Q2 সমান হলো T1 ভাগ T2, T1 ভাগ T2। তাহলে এই মানটা যদি এখানে আমরা বসাই দিই 1 ভাগ, তাহলে T1 ভাগ T2 মাইনাস 1, লসাগু করলে উপরের দিকে চলে গেল T2 আর নিচে হলো T1 মাইনাস T2। এটাই হলো কৃতিত্বের গুণাঙ্ক। আমরা এই কৃতিত্বের গুণাঙ্ক এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। আমরা এক কথায় বলতে পারি কর্মদক্ষতার চেয়ে কৃতিত্বের গুণাঙ্কটা হলো কি উল্টা। আমরা সাধারণত এই মানটা যদি আমরা নির্ণয় করি, সাধারণত এই মানটা 2 থেকে 6 এর মধ্যেই থাকে। কৃতিত্বের গুণাঙ্কের মানটা সাধারণত 2 থেকে 6 এর মধ্যেই থাকে। তাছাড়া আমরা আবার বলতে পারি যে ফ্রিয়ন এর তাপমাত্রা কক্ষ তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় ও বাষ্পীভূত হতে পারে, এটা একটা বিষয়। আর একে বাষ্পায়ন থেকে আমরা কি করি, কিভাবে তরল করি, এই জিনিসগুলো সম্পর্কে এখানে ব্যাখ্যা হয়। আমরা কৃতিত্বের গুণাঙ্কটা তাহলে নির্ণয় করতে পারবো এর সাহায্যেও এইভাবে। আমরা এটুকু হলো, এই হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ। এক কথায় আমরা বলতে পারি এ কার্নোর বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ যায়, আর কার্নোর ইঞ্জিনের দক্ষতার ক্ষেত্রে, আর রেফ্রিজারেটরের কর্মদক্ষতার ক্ষেত্রে বা কৃতিত্বের গুণাঙ্কের ক্ষেত্রে হলো কম তাপমাত্রা থেকে তাপ নিবে আর বেশি তাপমাত্রায় তাপ বর্জন করবে। খুব গুরুত্বপূর্ণ এইটুকু। আমরা এই হলো রেফ্রিজারেটর। আমরা এখন এন্ট্রপি সম্পর্কে একটু আলোচনা করব। এন্ট্রপিটা কি, কাকে বলে? এন্ট্রপি হলো, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া কি, যে প্রক্রিয়ায় তাপমাত্রা সবসময় সমান থাকে সেটাকে আমরা সাধারণত সমষ্ণ প্রক্রিয়া বলে থাকি। তাহলে সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা? যে তাপমাত্রায় তাপের আদান প্রদান হয় না সেটাই হলো রুদ্ধতাপ প্রক্রিয়া, অর্থাৎ তাপ ভিতরেও আসতে পারে না কোনো সিস্টেম থেকে, আর বাইরেও যেতে পারে না, এটা হলো রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি স্থির থাকে? বলছি যেই জিনিসটা স্থির থাকে সেটার নাম এন্ট্রপি। এন্ট্রপিটা কেমন তাহলে? আসলে এন্ট্রপিকে দেখা যায় না, ধরা যায় না, হয়তো এটাকে অনুভব করতে হবে শুধুমাত্র। যেমন তাহলে এন্ট্রপিটা কি? এন্ট্রপি হলো, এন্ট্রপিকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু বলতে পারি এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ, তাহলে এন্ট্রপি সমান আমরা লিখতে পারি তাপ ভাগ তাপমাত্রা। অথবা যদি এন্ট্রপির পরিবর্তন বলি ডিএস সমান, তাহলে ডিকিউ ভাগ টি লিখতে পারি, এটা হলো এন্ট্রপির পরিবর্তন। আবার যদি তাপমাত্রা পার্থক্য থাকে, যে এন্ট্রপির পরিবর্তন, তাহলে ওটাকে লিখতে পারি এরকম S2 মাইনাস S1 থেকে ইন্টিগ্রেশন দেব T1 থেকে T2 পর্যন্ত dQ ভাগ T, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন থেকে এইভাবে লিখতে পারি, অথবা এটাকে ডিএসও লিখতে পারি। ডিএস সমান S2 মাইনাস S1 ইন্টু এন্ট্রপির পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রা পার্থক্য থাকলে এইভাবে লিখবো, আর যদি তাপমাত্রা পার্থক্য না থাকে তাহলে আমরা এভাবে লিখবো। এখন একটা বিষয় হলো এখানে, তাহলে এন্ট্রপি হলো কি? রুদ্ধতাপ প্রক্রিয়ায় যে তাপীয় ধর্মটা স্থির থাকে সেটাই হলো এন্ট্রপি। অন্যভাবে বলা যেতে পারে কোনো ব্যবস্থার বা সিস্টেমের বা কাজ করার অক্ষমতাকে এন্ট্রপি বলা হয়। আরও বেশি কিছু আছে, এন্ট্রপি বলতে বোঝায় এরকম বিশৃঙ্খলা পরিমাপক। তার বিশৃঙ্খল হলেই সেটাকে আমরা এন্ট্রপি বলবো। আমরা তাহলে এন্ট্রপি কি এই জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করে আরেকটু বলতে পারি,
যে পর্তাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপিটা কি, পর্তাবর্তী মানে পূর্বের অবস্থায় ফিরে আসলে এন্ট্রপি, এটা কোনো পরিবর্তন হয় না। আর অপর্তাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। আমরা এখন ব্যাখ্যা করলে, এটা প্রমাণটা করলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বলতে পারি পর্তাবর্তী প্রক্রিয়া কি পৃথিবীতে আছে কিনা? আসলেই কিন্তু পর্তাবর্তী প্রক্রিয়া নাই পৃথিবীতে। আমরা যা কিছু এখানে করতে সব অপর্তাবর্তী প্রক্রিয়া। যেমন কোনো কাজ করতেছি, কোনো একটি কথা বললাম, এই কথাটা আর ফিরে আসে না পূর্বে অবস্থায়, তাহলে এগুলো হলো অপর্তাবর্তী প্রক্রিয়া। আমরা কিছু খেয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম, তাহলে এটাও কিন্তু হলো কি অপর্তাবর্তী প্রক্রিয়া, আর পূর্বে অবস্থায় এখন আসতেছে না। একটা বোমার বিস্ফোরণ ঘটলো, কণাগুলো বিভিন্ন জায়গায় ছড়াই চলে গেলো, ওটা কিন্তু আর পূর্বে অবস্থায় আসতেছে না। সুতরাং এগুলো হলো অপর্তাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটতেছে এটা অপর্তাবর্তী প্রক্রিয়া। আর অপর্তাবর্তী প্রক্রিয়ার ফলে কি হয় সেটা আমরা একটু খেয়াল করব। এবার আমরা বলবো যে পর্তাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে কিভাবে। এটা আমরা পর্তাবর্তী প্রক্রিয়ায় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, এন্ট্রপি স্থির থাকে ব্যাখ্যা করো। এটা হয়তো বলা হলো যে এন্ট্রপি স্থির থাকে ব্যাখ্যা করো। আমরা জানি কার্নোট চক্রের সম্পাদিত কাজের চিত্রটা, যেটা হলো আয়তন এবং চাপের ক্ষেত্রে। চাপ হলো এটা, আর আয়তন হলো x অক্ষের দিকে। আমরা x এবং y অক্ষের দিকে নিলাম। কোনো একটা ব্যবস্থা আমরা করছিলাম এর আগে, এর কার্যপ্রণালী এটা, যে কোনো একটা সিস্টেম এখানে ছিল এই একটা বিন্দু, ধরলাম চাপ হলো P1 V1, এখান থেকে যদি তাপমাত্রা ছিল এখানে T1, এটাকে যদি আমি প্রসারিত করি, বিষয়টা ঠিক এরকম, এখানে ছিল চাপ P1, আয়তন V1, তাপমাত্রা T1। আমি যদি এটাকে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করি, আয়তনটা বাড়াই দিলাম, ভিতরে কি করব, তাপমাত্রা, কারণ আয়তনটা বড় করে দিলে এর ভিতরে তাপমাত্রাটা কমে যাবে, তাপমাত্রা কমে গেলে চাপও কমে যাবে। কিন্তু বলা হচ্ছে যে না, তাপমাত্রা তোমাকে একই রাখতে হবে, এটা হলো সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় যদি আমি বৃদ্ধি করি, বি বিন্দুতে চাপ হলো P2, আয়তন হলো V2, আর তাপমাত্রা যদি একই থাকে, টি থাকলো এখানে, তাহলে এটা স্থির তাপমাত্রা। তাহলে আমরা বড় করলে তাপমাত্রা কমে যাবে, কিন্তু তাপমাত্রা যদি একই রাখতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে বাইরে থেকে কিছু পরিমাণ তাপ এখানে আনে প্রবেশ করাই দিতে হবে। এই তাপ বর্জন করলো, কি করলো, কিছু তাপ গ্রহণ করলো। আচ্ছা, এবার সমষ্ণ প্রসারণীটা, এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি প্রসারণ ঘটে, রুদ্ধতা প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হবে না। সুতরাং যদি কোনো একটা আপনাকে আমি বড় করে দিই, তাহলে এর তাপমাত্রা ভিতরে কমে গেল, কিন্তু বাইরে থেকে কোনো তাপ আসবে না বা ভিতর থেকে কোনো তাপ বর্জন করবে না, এটা হলো রুদ্ধতা প্রক্রিয়া। তাহলে তাপের কোনো আদান প্রদান হবে না, কিন্তু যেহেতু বড় করে দিলাম তাহলে এর তাপমাত্রাটা কি হয়ে যাবে, জায়গাটা বেশি হলে তাপমাত্রা কমে যাবে, তাপমাত্রা তাহলে আলাদা হবে, তাহলে এটাকে ধরলাম T2 তাপমাত্রা হবে। সি বিন্দুতে চাপ ধরলাম P3, আয়তন ধরলাম V3। এবার যদি সমষ্ণ সংকোচন করি, আচ্ছা একটা প্রক্রিয়া ছিল বড়, আমি করলাম ছোট, ভিতরে তাপমাত্রা বাড়ে যাবে। আমি যদি সমষ্ণ রাখতে চাই তাহলে কিছু তাপ বর্জন করে দিতে হবে, বাইরে করে দিতে হবে। মনে করলাম Q2 পরিমাণ তাপ বের করে দেওয়া হলো। এখান থেকে যদি ডি বিন্দু হলো, এটা চাপ হলো P4, আয়তন হলো V4। এখান থেকে যদি আবার পূর্বে অবস্থায় নিয়ে যাই, রুদ্ধতাপীয় সংকোচন এটাকে বলি, তাহলে তাপ আদান প্রদান হবে না। ধরে নিলাম ABCD একটা পর্তাবর্তী প্রক্রিয়া। তাহলে এখানে দেখতেছি AB সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণে এন্ট্রপি কত হবে, শর্ট করে লিখতেছি, এন্ট্রপি সমান আমরা জানি তাপ ভাগ তাপমাত্রা, ওই যে তাপ ভাগ তাপমাত্রা, তাপ নিল Q1, তাপমাত্রা এটাতে ছিল T1, তাহলে T1 এটা না। আবার যদি আমি বলি CD সমষ্ণ সংকোচনে, সংকোচনে এন্ট্রপি কত হবে, তাহলে Q2 ভাগ হবে T2। আচ্ছা, এবার BC ও DA রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি হবে না, কারণ ওখানে তাপে তো নাই, তাপ যদি না থাকে তা বর্ডারে শূন্য হয়ে গেলে তাহলে এন্ট্রপি হবে না। তাহলে এটাতে এটাতে যেহেতু তাপের আদান প্রদান হয় না, সুতরাং এন্ট্রপি হবে শূন্য। তাহলে অতএব মোট এন্ট্রপি সমান হবে, তাহলে একবার প্রসারণ ঘটলো, তাহলে প্লাস Q1 ভাগ T1, এটার সাথে আমি যোগ করব কি
সংকোচন, সংকোচন মানে কি উল্টা তার, তাহলে মাইনাস কিউ টু ভাগ টি টু। আমি লিখতে পারি কিউ ওয়ান ভাগ টি ওয়ান মাইনাস হলো কিউ টু ভাগ টি টু। কিছুক্ষণ আগে আমি একটু দেখাইলাম যে তাপ ও তাপমাত্রা হলো সমানুপাতিক, তাহলে কিউ সমানুপাতিক টি, তাপ এবং পরম তাপমাত্রা। তাহলে এখান থেকে লিখতে পারি কিউ সমান কে টি, অথবা ডাইরেক্ট ধ্রুবক লিখি, ধ্রুবক হলো টি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কিউ ভাগ টি সমান হলো ধ্রুবক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কিউ ওয়ান ভাগ টি ওয়ান সমান কিউ টু ভাগ টি টু, চলতেই থাকবে। তাহলে আমি লিখতে পারি কিউ ওয়ান ভাগ টি ওয়ান সমান কিউ টু ভাগ টি টু। তাহলে কিউ টু ভাগ টি টুর পরিবর্তে আমি কিউ ওয়ান ভাগ টি ওয়ান যদি লিখি, তাহলে কিউ ওয়ান ভাগ টি ওয়ান, এখান থেকে আমি লিখলাম, এটার মান লিখলাম কিউ ওয়ান ভাগ টি ওয়ান, কাটাকাটি করে শূন্য। তাহলে দেখা যাচ্ছে যে পর্তাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির মানটা হয়ে যাচ্ছে শূন্য। অর্থাৎ পর্তাবর্তী প্রক্রিয়া ঘটলে একটা বস্তু যেখান থেকে ছিল ওখান থেকে প্রসারণ সংকোচন করি, সমষ্ণ প্রক্রিয়া প্রসারণ এবং সংকোচন, রুদ্ধত প্রক্রিয়া প্রসারণ সংকোচন করি, যদি পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তাহলে পর্তাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়েও না কমেও না, এর পরিবর্তনটা হয়ে যাচ্ছে কি শূন্য। এবার যদি আমরা বলি অপর্তাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি হবে, অপর্তাবর্তী প্রক্রিয়ায়, তাহলে অপর্তাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি হলো, অপর্তাবর্তী যদি লাগাই দিই, অপর্তাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, এন্ট্রপি বৃদ্ধি পায়, এটা ব্যাখ্যা করো। অথবা এন্ট্রপি কি হয় সেটা আমরা লিখব। আচ্ছা, আমরা জানি একটা কার্নোট চক্র উৎস থেকে তাপ নেয় আর কিউ টু পরিমাণ তাপ বর্জন করে, এর তাপমাত্রা যদি ধরি টি ওয়ান, এর শেষে তাপমাত্রা হয় কি টি টু। তাহলে আমরা যদি লিখি যে কার্নোট চক্র অপর্তাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কর্মদক্ষতা কি হবে, অপর্তাবর্তী প্রক্রিয়ায় কর্মদক্ষতা, অর্থাৎ ইটা প্রাইম ধরলাম, ইটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে ওয়ান মাইনাস কিউ ওয়ান ভাগ টি ওয়ান, কিউ ওয়ান ভাগ কিউ টু। এটা ওয়ান মাইনাস, তাহলে না একটু হয়তো বা ঠিকভাবে লিখবো, দক্ষতা সমান লিখতে আমরা কি ডাব্লিউ ভাগ কিউ ওয়ান, ডাব্লিউ সমান হলো কি কিউ ওয়ান মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান, তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান, এভাবে লেখা হয় দক্ষতা। আচ্ছা, আবার কার্নো বলতেছে যে তার ইঞ্জিনটা বেশি দক্ষ, অর্থাৎ ইটা সমান লিখতে পারি তাহলে ওইটার মতোই ডাব্লিউ ভাগ টি ওয়ান যদি লিখি তাপমাত্রা দিয়ে, তাহলে আমরা পাবো কি টি ওয়ান মাইনাস টি টু ভাগ হলো টি ওয়ান সমান ওয়ান মাইনাস টি টু ভাগ টি ওয়ান। কার্নো বলতেছে ওর ইঞ্জিনটা 100% দক্ষ, তো কার্নোর ইঞ্জিনটা যদি 100% দক্ষ হয় তাহলে আমরা লিখতে পারি ইটা বড় হবে আর ইটা প্রাইমটা হবে তাহলে কি ছোট। তাহলে আমরা ইটার মানটা কি লিখি, ওয়ান মাইনাস টি টু ভাগ টি ওয়ান ইজ গ্রেটার দেন হলো ওয়ান মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, ওয়ান ওয়ান উভয় দিকে বাদ দিলাম, তাহলে মাইনাস হলো টি টু ভাগ টি ওয়ান ইজ গ্রেটার দেন মাইনাস হলো কিউ টু ভাগ কিউ ওয়ান। মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ দিই তাহলে হবে টি টু ভাগ টি ওয়ান, অসমতার চিহ্ন উল্টে যায়, কারণ মাইনাস দিয়ে গুণ করলে বা ভাগ করলে অসমতার চিহ্ন উল্টে যায়, চিহ্নটা উল্টে গেল। আমরা এখান থেকে যদি লিখি এইভাবে লিখতে পারি কিউ টু ভাগ কিউ ওয়ান সমান লিখতে পারি তাহলে ইজ গ্রেটার দেন টি টু ভাগ টি ওয়ান। আচ্ছা, এবার যদি একটা কাজ করি আমরা কিউ ওয়ান ভাগ টি টু দিয়ে গুণ দিই, তাহলে কিউ টু ভাগ কিউ ওয়ান ইন্টু এখানে টি টু কিউ ওয়ান ভাগ টি টু, কিউ ওয়ান ভাগ টি টু দিয়ে গুণ করলাম, এদিকেও করলাম টি টু ভাগ টি ওয়ান ইন্টু কিউ ওয়ান ভাগ টি টু, তাহলে কি আসে কিউ ওয়ান কাটে গেল, কিউ টু ভাগ টি টু ইজ গ্রেটার দেন হবে কিউ ওয়ান ভাগ টি ওয়ান, কিউ ওয়ান ভাগ টি ওয়ান।
উভয় দিকে যদি Q1 Q1 ভাগ T1 দিয়ে বিয়োগ দিই, তাহলে এখানে হবে Q2 ভাগ T2, বিয়োগ চিহ্ন হবে Q1 ভাগ T1 ইজ গ্রেটার দেন থাকবে, তাহলে এদিকে শূন্য, অর্থাৎ এই রাশিটা দিয়ে এদিকে বিয়োগ করলাম, এদিকে কাটা গেল, এদিকে থাকে গেল। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে কি এনট্রপির পরিবর্তন বোঝাচ্ছে Q2 ভাগ T2, Q1 ভাগ T1, Q ভাগ T হলো এনট্রপি, তাহলে এনট্রপি এটা একটা প্রথমের এটা এনট্রপি, এটা পরের এনট্রপি, তাহলে বিয়োগ হলো কি শূন্য থেকে বেশি, শূন্য থেকে বেশি বড় হওয়া মানে কি এনট্রপিটা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে যত ঘটনাগুলাই ঘটতেছে এগুলো হল এনট্রপি তাহলে বৃদ্ধি পাচ্ছে। আর এনট্রপি বৃদ্ধি পালে কি হয়, বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয় পরিবেশে, বিশৃঙ্খল অবস্থাতে সৃষ্টি হয় মানে কি তাপমাত্রা বাড়তে থাকে, তাপমাত্রা বাড়তে বাড়তে যদি সব পৃথিবীর সব বস্তু তাপমাত্রা একই হয়ে যায়, তখন দেখা যায় আর কোনো বস্তুকেই কোনো বস্তু দিয়ে কাজ করে নেওয়া যায় না। এটাকে পৃথিবীর তাপীয় মৃত্যু বা থার্মাল ডেথ অফ আর্থ বলা হয়। আসলে বাস্তবিক পক্ষে সব ঠিকই কথাটা, যদি সব বস্তু তাপমাত্রা একসময় স্থির হয়ে যায়, তখন কিন্তু আর কোনো বস্তুকেই কোনো বস্তু দিয়ে কাজ করে নেওয়া যাবে না। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, দেখি যে এরকম ধরে নিতে পারি যে পাশাপাশি দুইটা দশতলা বিল্ডিং আছে, অর্থাৎ দুইজন মালিক, দুইজনের টাকা প্রচুর টাকা, অনেক অর্থ সম্পদের মালিক। একজন হয়তো ব্রিফকেস নিয়ে নিজের দিকে নামতেছে, আর একজন বলতেছে এই তুমি কোথায় যাচ্ছ, কেন, বলছে আমার ড্রেনটা একটু পরিষ্কার করে দিতে হবে। ও বলবে হ্যাঁ কী ব্যাপার, তুমি আমাকে এই কথা বলবা, তোমার চেয়ে আমার কম টাকা পয়সা আছে নাকি? যদি বলে না, কত টাকা লাগে তো আমি তোমাকে টাকা দেবো, এ আরও বেশি রেগে গেলো, বলতেছে না তোমার চেয়ে আমার কি কম টাকা আছে, আমি কীভাবে কেন করবো তোমার এই কাজটা। অর্থাৎ তাহলে ওই ধনাঢ্য ব্যক্তিকে দুইজনেই ইকুয়াল ব্যক্তি, এই কিন্তু কাজ করে নিতে পারবে না। অর্থাৎ এইরকমই বিষয়টা ঠিক হলো যে পরিবেশের যদি তাপমাত্রা সমান হয়ে যায়, দুইটা বস্তুর তাপমাত্রা যদি সমান হয়ে যায়, তাহলে ও কোনো বস্তু দিয়ে আর কোনো বস্তুকে কাজ করে নেওয়া যাবে না। এটাকে সাধারণত বলা হয় থার্মাল ডেথ অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর তাপীয় মৃত্যু। তাছাড়া এখানে আরেকটু আছে যে এন্ট্রপির দ্বিতীয় সূত্রের প্রকাশ, এন্ট্রপির দৃষ্টিতে তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রকে এভাবে প্রকাশ করা যায়, ডি কিউ সমান হলো টি ডিএস, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন, কারণ যেহেতু আমরা জানি এন্ট্রপি ডি